শ্রোতা বন্ধুদের নমস্কার। স্টোরি কুটিরের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আগস্টের এই মেঘলা শনিবারে আমাদের ক্যালেন্ডারে কিন্তু আজ শুধুই রবির আলো। পুরো মাস জুড়ে প্রত্যেক শনিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অমর সৃষ্টি নিয়ে হাজির হচ্ছি আমরা। আজ আমরা গল্পটি নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ থেকে। এ এক নিঃসঙ্গ মানুষের আর এক মাতৃহীন বালিকার অলিখিত সম্পর্কের গল্প, পোস্ট মাস্টার। চলুন তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প, পোস্ট মাস্টার। প্রথম কাজ শুরু করেই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয়। গ্রামটি একেবারেই সামান্য, কাছেই একটা নীলকুঠি আছে। তাই কুঠির সাহেব অনেক চেষ্টা করে এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়েছে। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয়, এই অজপাড়াগায় এসে পোস্টমাস্টারেরও ঠিক সেই দশাই হয়েছে। একটা অন্ধকার আটচালার মধ্যে তার অফিস। অনতি দূরে একটা পানা পুকুর আর তার চারপাশে জঙ্গল। কুঠির গোমস্তা সহ যেসব কর্মচারী আছে তাদের ফুরসত প্রায় নেই বললেই চলে, আর তারা ভদ্রলোকের সঙ্গে মেশার উপযুক্ত নয়। বিশেষ করে কলকাতার ছেলেরা ভালো করে মিশতে জানে না। অপরিচিত জায়গায় গেলে হয় উদ্ধত, নয় লাজুক হয়ে পড়ে। এই কারণে স্থানীয় লোকজনের সঙ্গে তার মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে কাজও বেশি নেই। কখনো কখনো দু একটা কবিতা লেখার চেষ্টা করেন। তাতে এমন ভাব প্রকাশ করেন যে সারাদিন গাছপালার কাঁপুনি আর আকাশের মেঘে জীবন বড় সুখে কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে এই ডালপালা সহ গাছ কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় আর সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ থেকে ঢেকে রাখে, তবেই আধমরা ভদ্র সন্তানটি আবার নতুন জীবন ফিরে পেতে পারে। পোস্টমাস্টারের বেতন খুব সামান্য, নিজেকেই রেঁধে খেতে হয়। আর গ্রামের একটি মাতৃহীন পিতৃহীন অনাথ মেয়ে তার কাজকর্ম করে দেয়, তার বিনিময়ে চারটে খেতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12 কিংবা 13। বিয়ের তেমন কোনো সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গোয়াল ঘর থেকে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠত, ঝোপে ঝোপে ঝিঁঝি ডাকত, দূরের গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চ কণ্ঠে গান জুড়ে দিত, যখন অন্ধকার দাওয়ায় একা বসে গাছের কাঁপুনি দেখলেও কবির হৃদয়ে একটু কাঁপুনি সৃষ্টি হতো, তখন ঘরের কোণে একটা ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন, রতন। রতন দরজায় বসে এই ডাকের জন্য অপেক্ষা করে থাকত। কিন্তু এক ডাকেই ঘরে আসতো না। বলতো, কি গা বাবু, ডাকছো কেন? আরে কি করছিস বলতো? এখনই উনুন ধরাতে যেতে হবে যে, হেসেলের অনেক কাজ বাকি আছে। তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অবিলম্বে দুটি গাল ফুলিয়ে কলকেতে ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার হুট করে জিজ্ঞাসা করতেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কিছুটা মনে পড়ে, আবার কিছুটা না মনে পড়ে না। তবে মায়ের চেয়ে বাবা আমাকে বেশি ভালোবাসতো। বাবাকে অল্প অল্প মনে আছে। তবে খাটাখাটনি করে বাবা যখন সন্ধেবেলায় ঘরে ফিরে আসতো, তার মধ্যে ওই ঠিক দু একটা সন্ধ্যের কথা না পরিষ্কার মনে আছে। এই কথা হতে হতে ক্রমেই রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটিতে বসে পড়ত। মনে পড়ত তার একটি ছোট্ট ভাই ছিল। অনেক আগের এক বর্ষার দিনে দুজন মিলে
একটা ডোবার ধারে গাছের ভাঙা ডালকে ছিপ বানিয়ে মিছিমিছি মাছ ধরা খেলা করছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তার মনে বেশি ভেসে উঠত। এই ধরনের কথা প্রসঙ্গে মাঝে মাঝেই অনেক রাত হয়ে যেত। তখন অলসতার কারণে পোস্টমাস্টার আর রাঁধতে চাইতেন না। সকালের বাসি তরকারি থাকতো, আর রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে কয়েকটা রুটি সেঁকে আনত। তাতেই দুজনের রাতের খাওয়া হয়ে যেত। কোনো কোনো দিন সন্ধেবেলায় সেই বড় আটচালার কোণে অফিসের খাটের চৌকির ওপর বসে পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারতেন। ছোট ভাই, মা আর দিদির কথা, প্রবাসে একা ঘরে বসে যাদের জন্য মন কেমন করে উঠত তাদের কথা, যেসব কথা সবসময় মনে ভেসে ওঠে অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে কোনো মতেই তোলা যায় না। সেই কথা একটি অশিক্ষিত ছোট মেয়েকে বলে যেতেন। একটু অসঙ্গত মনে হতো না। অবশেষে এমন হলো, মেয়েটি কথা বলার সময় তার ঘরের লোকেদের মা, দিদি, দাদা বলে চিরপরিচিতিদের মতো উল্লেখ করত। এমনকি তার ছোট হৃদয়ে তাঁদের কাল্পনিক মূর্তিও এঁকে নিয়েছিল। একদিন বর্ষাকালের মেঘমুক্ত দুপুরে ঈষৎ উষ্ণ কোমল বাতাস বইছিল। রোদে ভেজা ঘাস আর গাছপালা থেকে একরকম গন্ধ উঠছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত পৃথিবীর তপ্ত নিঃশ্বাস গায়ের উপর এসে লাগছে, আর কোথাকার কোন নাছোড়বান্ধা পাখি একটানা তার সুরের নালিশ সমস্ত দুপুরের প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বারবার আবৃত্তি করছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনের বৃষ্টি ধোয়া মসৃণ গাছের পাতার দোলা আর পরাজিত বর্ষার অবশিষ্ট রোদ শুভ্র স্তূপীকৃত মেঘ সত্যি দেখবার মতো ছিল। পোস্টমাস্টার তা দেখছিলেন আর ভাবছিলেন, এই সময় কাছে যদি একদম নিজের কেউ থাকতো, হৃদয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক স্নেহের পুতুল মানব মূর্তি। ক্রমেই মনে হতে লাগলো সেই পাখিটাও যেন ওই কথাই বারবার বলছে, আর এই জনহীন গাছের ছায়ায় ডোবা দুপুরের পাতার মড়ো শব্দের অর্থ অনেকটা ওই রকম। কেউ বিশ্বাস করে না, জানতেও পারে না, কিন্তু ছোট্ট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ দুপুরের দীর্ঘ ছুটির দিনে এরকম একটা ভাবের উদয় হয়ে থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর গলা শুনেই তক্ষুনি ছুটতে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু, দাদাবাবু ডাকছো? শোন, তোকে আমি একটু একটু করে লেখাপড়া শেখাবো, বুঝলি? নে বল তো, বল। অ। অ অ অ। এবার বল আ। আ আ। তারপর হ্রস্বই। হর্ষই। এই বলে সমস্ত দুপুরবেলা তাকে অ আ করালেন, এবং এইভাবে অল্প দিনেই যুক্তবর্ণ পার হয়ে গেল। শ্রাবণ মাসের বৃষ্টির আর শেষ নেই। খাল, বিল, নালা জলে ভরে উঠল। দিন রাত ব্যাঙের ডাক আর বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেল। নৌকো করে হাটে যেতে হয়। একদিন সকাল থেকেই খুব বাদলা করেছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্য দিনের মতো যথারীতি ডাক না পেয়ে নিজেই বই খাতা নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল। দেখল পোস্টমাস্টার তার খাটিয়ায় শুয়ে আছেন। বিশ্রাম নিচ্ছেন ভেবে খুব নিঃশব্দে আবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করল। হঠাৎই শুনল, রতন। দাদাবাবু ঘুমোচ্ছিলে? শরীরটা ভালো লাগছে না,
দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিঃসঙ্গ প্রবাসের ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটু সেবা পেতে ইচ্ছে করে। গরম কপালের ওপর শাখা পড়া নরম হাতের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগের যন্ত্রণায় স্নেহময়ী নারী হিসাবে মা ও দিদি পাশে বসে আছেন, এই কথা মনে করতে ইচ্ছে করে। আর এখানে প্রবাসীর সেই ইচ্ছে ব্যর্থ হলো না। বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তেই সে মায়ের স্থান অধিকার করে বসল। ডাক্তার ডেকে আনলো, যথাসময় ওষুধ খাওয়ালো, সারা রাত মাথার কাছে জেগে রইল, নিজে পথ্য রেঁধে দিল, আর 100 বার জিজ্ঞাসা করলো, হ্যাঁ গা দাদাবাবু, একটু ভালো লাগছে কি? অনেকদিন পর পোস্টমাস্টার দুর্বল শরীরে রোগ শয্যা ছেড়ে উঠলেন। মনে মনে স্থির করলেন, এখান থেকে যে কোনো উপায় বদলি হতে হবে। এই অস্বাস্থ্যকর পরিবেশে তো আর থাকা যাচ্ছে না। কলকাতায় কর্তৃপক্ষের বদলি হওয়ার জন্য দরখাস্ত করেছি, দেখা যাক কি হয়। রোগী সেবা থেকে মুক্তি পেয়ে রতন দরজার বাইরে আবার তার আগের জায়গায় অধিকার জমালো। কিন্তু আগের মতো আর ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার খুব অন্যমনস্ক হয়ে চৌকিতে বসে আছেন অথবা খাটিয়ায় শুয়ে আছেন। রতন যখন ডাকের আশায় বসে আছে, তিনি তখন অধীর মনে তার দরখাস্তের উত্তরের অপেক্ষায় আছেন। মেয়েটি দরজার বাইরে বসে 1000 বার করে তার পুরনো পড়া পড়ল, পাছে যেদিন হঠাৎ ডাক পড়বে সেদিন তার যুক্তবর্ণ সব ভুলিয়ে যায়, এই তার ভয় ছিল। অবশেষে সপ্তাহখানেক পর একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়ল। ব্যাকুল হৃদয়ে রতন ঘরের মধ্যে ঢুকে বলল, দাদাবাবু, আমাকে ডাকছিলে? রতন, কালই আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না রে। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না। মিট মিট করে প্রদীপ জ্বলতে লাগলো, আর এক জায়গায় ঘরের জীর্ণ চাল ভেদ করে একটা মাটির সরার উপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগলো। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি গড়তে গেল। অন্য দিনের মতো তেমন চটপট হলো না। বোধহয় মাঝে মাঝে মাথায় অনেক ভাবনা এসে উপস্থিত হচ্ছিল। পোস্টমাস্টারের খাওয়া শেষ হলে মেয়েটি তাকে জিজ্ঞাসা করলো, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? সে কি করে হবে রে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তা মেয়েটিকে বোঝানোর প্রয়োজন বোধ করলেন না। সারা রাত স্বপ্নে আর জাগরণে মেয়েটির কানে পোস্টমাস্টারের হাসি আর কণ্ঠস্বর বাজতে লাগলো। সে কি করে হবে রে? সকালে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল তৈরি আছে। কলকাতার অভ্যেস অনুযায়ী তিনি তোলা জলে স্নান করতেন। কখন তিনি রওনা হবেন সে কথাটা মেয়েটি কি কারণে যেন জিজ্ঞাসা করতে পারেনি। পাছে সকালে প্রয়োজন হয়, সেই জন্য রতন অত রাতে নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল। স্নান শেষ হলে রতনের ডাক পড়ল। রতন নিঃশব্দে ঘরে ঢুকল এবং আদেশের অপেক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে তাকালো। প্রভু বললেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে আমি সব বলে দিয়ে যাব। তিনি তোকে আমার মতনই যত্ন করবেন। আর আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলো অত্যন্ত স্নেহভরা এবং দয়ার্দ্র হৃদয় থেকে উঠে এসেছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নারী হৃদয় কে বুঝবে? রতন এতদিন প্রভুর অনেক বকাঝকা নীরবে সহ্য করেছে,
কিন্তু নরম কথা সহ্য করতে পারল না। একেবারে কেঁদে উঠে বলল, না না, তোমার কিছু বলতে হবে না কাউকে। আমি থাকতে চাই না, থাকতে চাই না আমি আর। পোস্টমাস্টার রতনের এমন ব্যবহার কখনো দেখেনি, তাই অবাক হয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার এলো, তাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার রওনা হওয়ার জন্য তৈরি হলেন। যাওয়ার সময় রতনকে ডেকে বলল, আমি তোকে কোনোদিনই কিছু দিতে পারিনি রে, তাই আজ যাওয়ার সময় তোকে আমি কিছু দিতে চাই। এতে তোর দিন কয়েক চলে যাবে। কিছু যাতায়াত খরচ বাদে তার বেতনের যত টাকা পেয়েছিল পকেট থেকে বের করলেন। তখন রতন ধুলোয় পড়ে তার পা জড়িয়ে ধরে বলল, দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না। দাদা দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কিচ্ছু ভাবতে হবে না। তোমায় কিচ্ছু ভাবতে হবে না দাদা বাবু, কিচ্ছু ভাবতে হবে না। বলেই এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। প্রাক্তন পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কাপড়ের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে কুলির মাথায় নীল ও সাদায় রেখা আঁকা টিনের ট্রাঙ্কটি তুলে দিয়ে ধীরে ধীরে নৌকার দিকে চললেন। যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছেড়ে দিল, বর্ষায় ফুলে ফেঁপে ওঠা নদী পৃথিবীর উতলে ওঠা অশ্রু জলের মতো চারিদিকে ছলছল করতে লাগলো। তখন মনের ভেতরে তীব্র একটা বেদনা অনুভব করতে লাগলেন। একটি সামান্য মেয়ের করুণ মুখ যেন এক বিশ্বব্যাপী গভীর অব্যক্ত দুঃখ প্রকাশ করতে লাগলো। একবার খুব ইচ্ছে হলো ফিরে যাই, জগৎ থেকে ছিটকে পড়া সেই অনাথ মেয়েটিকে সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু তখন পালে বাতাস পেয়েছে, বর্ষার স্রোত তীব্র বেগে বইছে। গ্রাম পার হয়ে নদীকূলের শ্মশান দেখা দিয়েছে, আর নদীর স্রোতে ভাসমান পথিকের উদাস মনে এই তত্ত্বের উদয় হলো, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে গিয়ে লাভ কি? পৃথিবীতে কে কার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হলো না। সে সেই পোস্ট অফিস ঘরের চারিদিকে শুধু চোখের জলে ভেসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। বোধহয় তার মনে ক্ষীণ আশা জাগছিল, দাদাবাবু যদি সত্যি ফিরে আসেন। সেই টানে পড়ে কিছুতেই দূরে যেতে পারছিল না। হায় রে বুদ্ধিহীন মানব হৃদয়, ভুল কিছুতেই ভাঙতে চায় না। যুক্তিশাস্ত্রের নিয়ম অনেক দেরিতে মাথায় ঢোকে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যে আশাকে দুই হাত দিয়ে বুকের ভেতরে প্রাণপণে জড়িয়ে ধরা যায়। অবশেষে একদিন সমস্ত শিরা উপশিরা কেটে হৃদয়ের রক্ত চুষে সে পালিয়ে যায়। আর দ্বিতীয় ভুল বোঝার জালে জড়ানোর জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্ট মাস্টার। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আগামী শনিবার ঠিক এই সময় নতুন একটি গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, শুনতে থাকুন বং বং প্রেজেন্টস স্টোরি কুটির এক ঘর গল্প। আর হ্যাঁ, গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।